আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। সুলতান ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই, দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। আপনার কেমন মনে হয়েছে এটি নাগরিক হিসেবে আপনি এবং আমরা তো সবাই দেখছি। আসলে দেশের অর্থনীতি এবং সার্বিক যে কর্মকাণ্ড আমাদের, এটি একটি আরেকটির সাথে পরিপূরক। কেন পরিপূরক? অর্থনীতি কেমন চলছে, আমার গণতন্ত্র কেমন চলছে, আমার গণতন্ত্র কেমন আছে, আমার অর্থনীতিও তেমন আছে। আমার গণতন্ত্রে যেমন এখন একটি ধোঁয়াশে অবস্থা চলছে, গণতন্ত্র ছিল না, সেখান থেকে গণতন্ত্র ফিরে আসবার পথে আছি। অর্থনীতিও কিন্তু একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরণের পথে এগিয়ে যাবে, এগোনোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই অর্থনীতিটাকে, একটি ভঙ্গুর অর্থনীতিকে, 15 বছরে যে অর্থনীতি ধসে পড়েছে, সেই ধসে পড়া অর্থনীতিকে কিভাবে আবার ইতিবাচক ধারায় ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টাটা অব্যাহত আছে। জি সুলতান ভাই, আপনি যেটা বললেন অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, আপনাদের পত্রিকারই আজকে ফার্স্ট পেজে ছিল অর্থ উপদেষ্টা, উনি বলেছেন যে নির্বাচিত সরকার ছাড়া মূল্যস্ফীতির সমাধান কঠিন। হ্যাঁ, এই বক্তব্যটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি শুরুতে যেটি বললাম যে গণতন্ত্র এবং অর্থনীতি, এখন উনি যেটি বলেছেন নির্বাচিত সরকার, তো নির্বাচিত সরকার এলেই তো গণতন্ত্র আসবে। জি, এই গণতন্ত্র আসবার জন্য, গণতন্ত্র আনবার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্যই জুলাই বিপ্লব হয়েছে। জি, ছাত্ররা এবং প্রায় 3000-এর মতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রাণ দিয়েছে। জি, এবং সেই তার একটিমাত্র লক্ষ্য, সেটি হলো গণতন্ত্র পুনরুদ্ধার। এবং গণতন্ত্র যদি পুনরুদ্ধার হয়, যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তাহলে অনেক বিষয় আপনার খুব ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে বলতে, যে আপনি আজকে এই যে মূল্যস্ফীতির কথা বলেন, মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা যেটি অর্থ উপদেষ্টা বলেছেন, আমি বলি যে উনি কোনো কিছু আড়াল করেন নাই, উনি সত্যকে সত্য বলে প্রকাশ করেছেন। অনেকে উপদেষ্টাদের মধ্যেও কেউ সত্যকে আড়াল করে একটি গ্লেজি পিকচার দেওয়ার চেষ্টা করে। অর্থনীতিবিদ, শিক্ষক, গভর্নর এবং দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাবার জন্য যে কজন মানুষ কাজ করেছে, তাদের একজন হলো এই অধ্যাপক, এই আমাদের ডক্টর সালেউদ্দিন আহমেদ। তো সেই ডক্টর সালেউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন, একেবারে দিবালোকের মতো পরিষ্কার, যেটা সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একবারে চরম অর্থনৈতিক বোদ্ধা যিনি, তিনিও বুঝতে পারেন। আরেকটি কথা বলেছেন উনি, যে আসলে এখন চাঁদাবাজি বেড়ে গেছে অনেকখানি, সিন্ডিকেটও বেড়ে গেছে। এটা আমরা আরেকটু বিপক্ষের মতামত দেখেছি, যে বাণিজ্য উপদেষ্টা উনি বলেছেন যে আসলে তথ্যটি ভুল আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখবেন? বাণিজ্য উপদেষ্টা কি বলেছে, এখন দেখেন, বাণিজ্য উপদেষ্টা যদি বলে থাকেন, অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন সিন্ডিকেট, আমি সিন্ডিকেটের জায়গাটা একটু ভিন্ন প্রেক্ষাপট আছে। সব কিছুতে সিন্ডিকেট হয় না। আমি সবসময় বলে থাকি, সিন্ডিকেট একটি ইংরেজি শব্দ, এটি শুনতে খুব সুন্দর শোনায়, বলতেও খুব ভালো লাগে, হ্যাঁ, শ্রুতি মধুর অনেকটা। তো বলেন, আসলে সিন্ডিকেট কোথায় আছে, কোথায় কোথায় সিন্ডিকেট হতে পারে, এই ধারণাটা কিন্তু আমাদের অনেকের নাই। হ্যাঁ, কিন্তু সিন্ডিকেট এক জিনিস, আর দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার একটি সিন্ডিকেট কোনো পণ্যের ক্ষেত্রে, সব পণ্যে সিন্ডিকেট হয় না। কোন পণ্যগুলো আসলে বেশি? যে পণ্যগুলো অতিমাত্রায় আমদানি নির্ভর, যে পণ্যগুলো, যেমন এডিবল অয়েল, সয়াবিন তেল, ভোজ্য তেল আমরা যেটিকে বলি, এটি আমরা সরিষা কতটুকু উৎপাদন করি, আমরা সয়াবিন উৎপাদন করি না বললেই চলে। এটির মেজরিটি, খুব বিশাল একটি অংশই আসে হলো আমার ইম্পোর্টের মাধ্যমে। এখন এই সয়াবিনের কথা বলেন, আপনি পেঁয়াজের কথা বলেন, আপনি চিনির কথা বলেন, এগুলো আমাদেরকে ইম্পোর্ট করে মেটাতে হয়। আপনি ডালের কথা বলেন, ইম্পোর্ট করে মেটাতে হয়। এই ইম্পোর্টার বাংলাদেশে এখন কর্পোরেট বিজনেসের মধ্যে যারা এখন মুড়ি বিক্রি করা থেকে শুরু করে, পপকর্ন বিক্রি করা থেকে শুরু করে, দেশের চাল ডাল নিত্যপণ্য সব কিছু এখন কর্পোরেট কোম্পানিগুলোকে করতে হবে, এরকম একটি অবস্থায় চলে গেছে। এখন চলে গিয়ে
তাদের হাতের মধ্যে এটি একরকম বলতে পারেন যে জিম্মি, অনেকটা জিম্মি, এবং সেটি কিন্তু অনেকগুলো কোম্পানি না, এটা হাতে গোনা 5 থেকে 7টি কোম্পানি, 7টি প্রতিষ্ঠান। সেই জায়গাগুলোতে যদি সরকার শক্ত হাতে সেগুলোকে হ্যান্ডেল করতে পারে তাহলেই সম্ভব, যেটা অনেক ক্ষেত্রে রাজনৈতিক সরকারের সময় অনেক কিছুকে অ্যাড্রেস করা সম্ভব হয় না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা প্রিভিয়াস সময়গুলোতে যেটা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ, যে খোল নালচে পাল্টে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই সরকারের ভেতর থেকে সরকারের যারা উপদেষ্টা আছেন অন্তর্বর্তী সরকারের, তাদের মধ্যে সদিচ্ছায় যে ঘাটতি আছে, সবার না, অনেকের সদিচ্ছা আছে, আবার কারো কারো নিজেদেরকে উপদেষ্টা শো করবার একটা প্রতিযোগিতাও আছে, কাজ রেখে অকাজের জায়গাটা লাল গালিচার উপরে ক্রেন তুলে দিয়ে নিজেদের ফ্যাশন শো এর মতো ছবি করবার অভিলাষ আমরা দেখতে পাই। কিন্তু অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, এরকম যারা বিভিন্ন সময় কাজ করেছেন, স্বক্ষেত্রে যারা সফল মানুষ, তারা কিন্তু চাইছেন কিন্তু পারছেন না বলতে গত 15 বছরের যে জঞ্জাল, এবং সেই জঞ্জাল কিন্তু যে যারা বাস্তবায়ন করবে, এই উপদেষ্টাদের যে আদেশ নিষেধ বা নির্দেশনা পরামর্শ যারা বাস্তবায়ন করবেন, সেইখানেই তো ভূত চেপে বসে আছে। আমরা আরো বিস্তারিত জানবো যে আসলে এটি কিভাবে সমাধান করা সম্ভব সংক্ষেপে, আর এছাড়া ট্রেড ওয়ার নিয়েও আমরা কথা বলবো, শুল্ক নিয়ে যে ট্রেড ওয়ার। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, 21শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। সুলতান ভাই, আপনি যেটা বলতে যাচ্ছিলেন যে উপদেষ্টাদের করণীয় কি, একটু যদি সংক্ষেপে বলতেন। না, আপনি এখন দ্রব্যমূল্যের কথা যদি আপনি বলেন, তো উপদেষ্টাদের করণীয় কি? এখন এই সরকারের উপদেষ্টা বলতে এই সরকারের করণীয় হচ্ছে, সামনে কিন্তু রমজান আসছে, এই রমজানের আগে যে পণ্য আমরা রমজানের সময় দেখি খুব ঘাটতি হয় বা দাম বেড়ে যায়, বা যে পণ্যগুলোর খুব চাহিদা বেশি হয়, যেমন চিনি বলেন, ডাল বলেন, আপনার ভোজ্য তেল বলেন, পেঁয়াজ বলেন, এই জায়গাগুলোতে এখনই মজুদ বাড়ানোর জন্য ব্যবস্থা করা। একটা হচ্ছে বেসরকারি খাতের মাধ্যমে, এবং বেসরকারি খাত যদি আপনার কাছে মনে হয় বা আপনার কাছে তথ্য থাকে যে কোনো রকম ভোলাটাইল সিচুয়েশন তৈরি করতে পারে, সেই আশঙ্কা থাকলে আপনি কি করবেন, আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি, আপনি টিসিবিকে আরও শক্তিশালী করেন। টিসিবির এখন রমজানের পণ্য আনার জন্য যদি এখন আপনি এলসি খোলেন, তাহলে সেই পণ্যটা কিন্তু রমজানের পরে এসে পৌঁছাবে। আপনাকে উদ্যোগ নিতে হবে নিজের সামর্থ্য বাড়ানোর জন্য। আপনার যদি গুদামে পর্যাপ্ত চাল, আটা, গম মজুদ থাকে, তাহলে কিন্তু যারা ইম্পোর্টার তারা আপনাকে জিম্মি করতে পারবে না। তখন আপনি আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যখন বাজারে ছেড়ে দিবেন, তখন আর সেখানটাতে মনোপলি ব্যবসাটা চলবে না, এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। এবং সরকারকে উচিত এখন এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার জন্য খুব যেখানটাতে যে উদ্যোগটা নেওয়া, এবং সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যদি আপনি করতে চান, আবার দেশীয় কোম্পানির ভেতর থেকে যারা মূলত যাদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ আছে, তাদের কাছ থেকে পণ্য কিনে যদি আপনি আবার খোলা বাজারে বিক্রি করতে চান, তাহলে সরকারের ভর্তুকি বাড়বে, আসলে কোনো সুফল আমরা আশা করি সরকার অবশ্যই এদিকে একটু নজর দেবে, এবং আপনি যে রিকমেন্ডেশনগুলো দিলেন সেগুলো বিবেচনা করে দেবে। এখন আমরা একটু ইন্টারন্যাশনাল প্রসঙ্গে আসি। ট্রাম্প চেয়ারে বসার পর থেকে আসলে ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সাথে চীন, মেক্সিকো, কানাডার যে শুল্ক নিয়ে প্রতিযোগিতা চলছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কোনো দিকে লাভবান হতে পারে কি না? যেমন আমি স্পেসিফিকভাবে বলি, ইউএসএ, কানাডা এবং মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপ করেছে, চায়নার ক্ষেত্রেও। সেই ক্ষেত্রে চায়নার কোনো একটা আরএমজি মার্কেট আমাদের দেশে আসতে পারে কিনা? ধন্যবাদ। দেখেন, এখানটাতে হলো যখনই এই পাশ্চাত্যের দেশগুলো বা আপনি মার্কিনের রাষ্ট্রের কথা যদি আপনি বলেন, যখন ট্রাম্প দায়িত্ব নিয়েছে, ট্রাম্পের ইলেকশনের আগেই কিন্তু একটি ভীতি মানুষের মধ্যে, যারা বড় শক্তিতে নিজেদেরকে আবির্ভূত করতে চাইছে,
তাদের মধ্যে কিন্তু এরকম একটি সংখ্যা ছিল এবং সেই সংখ্যাটিরই প্রতিফলন ঘটেছে। ওনার নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প 100টিরও বেশি নির্বাহী আদেশ দিয়েছে এবং সেই নির্বাহী আদেশের মধ্যে এই বিষয়টিও চলে এসছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সুফল হলো, দেখেন আমরা এখনও এলডিসির মধ্যে আছি এবং আমরা এলডিসি হিসেবে এখনও উন্নয়নশীল রাষ্ট্রের যে কাতারে আমাদের পৌঁছানোর কথা, সেই সময়টা আমাদের এখনও আমরা পেরোতে পারি, যে কারণে আমরা ওই সুবিধা, একটা ডিউটি ফ্রি সুবিধা এবং কম ডিউটিতে আমরা যে পণ্যগুলো, তার মধ্যে সবচেয়ে বড় পণ্য হলো আমাদের এক্সপোর্টের, সেটা হলো আরএমজি। এবং সেক্ষেত্রে যদি চায়নার ক্ষেত্রে যেটি ডিউটি আরোপ করেছে, বা মেক্সিকোর কথা বললেন বা কানাডার কথা বললেন, একটি বাণিজ্য যুদ্ধ কিন্তু শুরু হয়েছে। সেই বাণিজ্য যুদ্ধের সুফল আসতে পারে বাংলাদেশের ঘরে, খুব সোজা জায়গা, এবং সেটি হলো টেকনোলজি ট্রান্সফারের মধ্য দিয়ে। যদি চায়না যদি তাদের সিদ্ধান্ত নেয় তাদের আরএমজিগুলোকে, বা যারা ওখানকার বিনিয়োগকারী আরএমজি সেক্টরে, তারা বাংলাদেশে বিনিয়োগ করবে, বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশের সুবিধা এখান থেকে এক্সপোর্ট করে সেই এক্সপোর্ট আর্নিংয়ের বাড়তি, এবং ওখান থেকে ডিউটি, যে বাড়তি ডিউটি চায়নাকে দিতে হবে, সেটি থেকে মুক্ত হয় বাংলাদেশ থেকে, তারা সেই সুযোগটা আছে। সেই সুযোগটা যদি তৈরি হয় এবং সেটি বাংলাদেশে অ্যাকসেপ্ট করতে পারে, বাংলাদেশকেও সেই সুযোগ অ্যাকসেপ্ট করতে হলে কতগুলো দ্বার উন্মোচন করে দিতে হবে। এবং আমাদের বাংলাদেশে সেই অবকাঠামো আছে কি? আমাদের অবকাঠামো আছে। অবকাঠামোর মধ্যে যেটি হলো, আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের ল্যান্ড নাই, তার মধ্যেও করার অনেক স্কোপ আছে। আরেকটি হলো আমাদের জ্বালানি সংকট আছে। তো সেই সংকট, এখন যদি আপনার বিজনেস অপরচুনিটি তৈরি হয়, তো আমার সংকট তখন সংকট আর থাকবে না। বিজনেস অপরচুনিটিটা যদি আসে এবং টেকনোলজি যদি ট্রান্সফার হয়, আমার কর্মসংস্থান বাড়বে, আমার অর্থনীতির চাকা বেশি ঘুরবে। এবং সেটি হলো, যদি চাইনিজ কোম্পানিও এখান থেকে বা চায়না বিনিয়োগও যদি বা প্রতিষ্ঠান এখান থেকে বিনিয়োগ করে, তো সেটির সুফল কিন্তু বাংলাদেশেই আসবে এবং পুরো ওয়ার্ল্ডের। সুলতান ভাই, আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, পুরো ওয়ার্ল্ডের আরএমজি সেক্টরে 30% কিন্তু চায়নার দখল, সেটা থেকে যদি 5%ও বাংলাদেশে আসে, আপনি 5% কেন, একটু বেশি আশা করেন। আমরা ঠিক আছে, বলি যে 5 to 10% যদি বাংলাদেশে আসে, এবং বাংলাদেশের থেকে এখনো কিন্তু বিশ্বের অনেক কোয়ালিটি প্রোডাক্ট অনেক জায়গা থেকে, অনেক রাষ্ট্রের তুলনায় যারা খুব ভালো করছে, ভিয়েতনামের কথা যদি বলেন, চায়নার কথা যদি বলেন, আমাদের যারা কম্পিটিটর, তো তাদের থেকেও অনেক অনেক ব্র্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো করছে। বাংলাদেশের পণ্যের চাহিদা পাশ্চাত্যের দেশগুলোতে বেশি। মূলত বাংলাদেশের গার্মেন্টস তো পাশ্চাত্যের দেশগুলোতেই বেশি যায়, এবং সেই চাহিদাটা বেশি, এবং আস্থার জায়গাও আছে। এবং বাংলাদেশের গার্মেন্টস কিন্তু নানান চড়াই উতরাই পেরিয়ে, নানান প্রতিবন্ধকতা ঠেলে এখন একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। যদিও সাময়িক কিছু আনরেস্ট, পলিটিক্যাল বা নানান কারণ হয়ে থাকে, এটি নেগলিজেবল, এটি ধর্তব্য নয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে এই সম্ভাবনাটা কি কাজে লাগিয়ে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।